আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গ্যাজেটের পর নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত জানালেন সিএসি। জন আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে পরিণতি হয় ভয়াবহ, বলছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানালো বিএনপি। এদেশে আর চলবে না সংখ্যাগরিষ্ঠের রাজনীতি, চট্টগ্রামে আমির খসরু। 90 দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনা উচ্চাশা, বললেন আইন উপদেষ্টা। আপাতত 72 সংবিধানের সংশোধনী আনা যেতে পারে। অতি তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকা, বইছে দেশের 8 জেলাতেও কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমায় নানা আচার অনুষ্ঠান ও মঙ্গল কামনায় প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিনা আনি এবং আমি নাজমুস সাকিব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি আদেশ জারির পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে তথ্য জানান তিনি। গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এতে বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। গেজেট হলে কমিশনের বৈঠক হতে পারে কালে। অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো। তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে, জন আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে যে কোনো দলের পরিণতি খারাপ হয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর আইনজীবীরা বলছেন বিশ্বে বহু দল নিষিদ্ধের ঘটনা রয়েছে, আইন মেনে এটা করতে কোনো সমস্যা নেই। আরও জানাচ্ছেন আজহার লিমন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর চালানো এসব বর্বরতার সামনে এনেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নামের প্ল্যাটফর্ম। এসব সহিংসতার সাক্ষী এখানকার মানুষ, কিন্তু বিষয়টি এখনও বিচারাধীন দেশের বিভিন্ন আদালতে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কী পরিমাণ দমনপীড়ন চালিয়েছে গেল ১.৫ দশকের শাসনামলে তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিচার ও তদন্ত চলছে বিভিন্ন সংস্থায়। তবে জাতিসংঘের এই তথ্যানুসন্ধান প্রতিবেদনটি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে একটা দলিল হিসাবে কাজ করেছে মনে করেন কেউ কেউ। এর ৫ নম্বর পাতায় আছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীও অংশ নিয়েছে হত্যাকাণ্ডে এবং এতে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা ও সমন্বয় ছিল। কিন্তু এই প্রতিবেদনের সুপারিশেই রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথাও বলা হয়েছিল। এই রাজনীতি বিশ্লেষকের কাছে প্রশ্ন ছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি কিভাবে দেখছেন? জাতিসংঘ সবকিছু রিপোর্টে যা বলেছে সবই যে একটা দেশ মানবে তা তো না। তারা বলেছে দলকে নিষিদ্ধ করো না, বলবে আমরা তো নিষিদ্ধ করি নাই, কার্যক্রম স্থগিত করেছি। সবচেয়ে ভালো হতো যদি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, আমি এটা অনেকবার বলেছি, আবারও বলছি, যে বিএনপির আওয়ামী লীগের কার্যক্রম, পলিটিক্সে অংশ নেওয়া 3টা ইলেকশনে যদি তারা বন্ধ করে দিত। অবশ্য রাজনীতি করতে এসে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর গণহত্যা কিংবা সন্ত্রাস চালানোর কারণে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘটনা বিশ্বে নতুন নয়। ৭৯ বছর আগে হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা সংক্ষেপে নাৎসি পার্টি এবং প্রায় একই সময়ে মুসোলিনির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল গণহত্যার অভিযোগে। কিন্তু সংবিধানে যেখানে সংগঠন ও রাজনীতি করার অধিকার সংরক্ষিত আছে, তখন কোন একটি দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের সিদ্ধান্ত কেমন? কোনো দলকে নিষিদ্ধ করা এটা পৃথিবীতে নতুন কিছু না। আওয়ামী লীগও প্রচুর সংঘকে সন্ত্রাস দমন আইনের 2 ধারায় নিষিদ্ধ করেছে। জামায়াত ইসলামকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে। যদি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার জায়েজ কি জায়েজ না সেটা যথেষ্ট ডিবেটেবল।
তো আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে অতীতে, এখন বর্তমানে তারা যে বিচার প্রক্রিয়ায় পড়বে, নিজের ফাঁদে নিজেই পড়ছে, নিজেই আইন করে গেছে। সে আইনের অন্যকে বিপদে ফেলার জন্য যে আইন করেছে, এখন দে হ্যাভ বিন ট্র্যাপড টু দ্য সেম ল। এই আইনগুলো অধিকাংশই তাদের সময় করার আইন। সুতরাং অন্যকে বিপদগ্রস্ত করার জন্য যে আইনগুলো করেছে, তারা নিজেদের জন্য সেই আইনই তারা বিচারের সম্মুখীন হচ্ছে। অবশ্য আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে টানা আন্দোলন এবং এর প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক এবং বলা যায় চাপের মুখে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায়ও ফাঁক-ফোকর দেখছেন কেউ কেউ। সরকারের পক্ষ থেকে দেয়া ঘোষণায় আওয়ামী লীগকে বিচার শেষ হবার আগ পর্যন্ত নিষিদ্ধের সীমা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচারের সংশোধনী সংযুক্ত করে এরই মধ্যে অধ্যাদেশও জারি করা হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তী সরকার যেভাবে ঐকমত্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল, তাতে কি সংকট দেখা গেল? এই নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অস্পষ্ট অবস্থান নিয়ে প্রশ্ন করেছিলাম এই রাজনীতি বিশ্লেষককে। যে কোনো পলিটিক্যাল পার্টি যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, সেই পার্টি কিন্তু বেশি দিন থাকে না। যেরকম মুসলিম লীগ থাকে নাই, আওয়ামী লীগ থাকে নাই, বিএনপি যদি না করে, তাহলে বিএনপিরও আপনার সামনে কি হবে আমি জানি না, কিন্তু ইট ইজ অ্যান আনসার্টেন পাথ দে আর টেকিং। আর একটা জিনিস হলো যে বিএনপির মধ্যে অনেকের সঙ্গে এরকম একটা ধারণা যে ভারতের সাহায্য ছাড়া এখানে ক্ষমতায় টেকা যাবে না, এরকম একটা ভাব দেখি আমি গুরুত্বপূর্ণ গান। কিন্তু আমার প্রশ্ন হলো যে ভারত তো হাসিনাকে রাখতে চেয়েছিল, পেরেছে কি? আওয়ামী লীগ যে কার্যকলাপ করে গেছে বিগত আমলে, বিশেষত জুলাই অগাস্ট মাসে, সেই কার্যক্রমগুলো অত্যন্ত হীনকর এবং মানবাধিকারের পয়েন্ট অফ ভিউতে এই কাজগুলা মানবতার বিরোধী কাজ। তো মানবতার বিরোধী কাজ যদি হয়ে থাকে, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ যদি চালিয়ে থাকে ডেসপারেটলি, ডেলিবারেটলি, তবে তার জন্য তার কনসিকুয়েন্স উইল ফলো, তার খেসারত তাকে দিতেই হবে। তো যদি এরকম দেখা যায় যে এই দলটি যারা এই ব্যানারে যারা এই কার্যক্রম চালিয়েছে, পার্টি হিসেবে আওয়ামী লীগ তার দায় এড়াতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের এই ঘোষণায় সাইবার স্পেসেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এতে গুজব ও অপপ্রচারের মতো অপরাধ কমবে। প্রচলিত আইনে কোনো নিষিদ্ধ দল এবং জনগোষ্ঠী ফিজিক্যাল এবং সাইবার স্পেস বোথ ওয়েতে, অর্থাৎ যৌথ সমন্বয়ে তারা কোনো কার্যক্রম করতে পারবে না। যদি সাইবার স্পেসে দেশের সার্বভৌমত্ব এবং অস্থিতিশীলতার জন্য পুনরায় কোনো কার্যবিধি করে, তাহলে ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান এবং ট্র্যাকিং এবং রাষ্ট্রীয় অবকাঠামোর মাধ্যমে তাদেরকে শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রভাব ভোটের মাঠেও পড়বে। গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনীতির আলোচনা হচ্ছে, তার পরিণতি নির্ভর করছে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ওপর মত তাদের। আজহার লিমন, এখন, ঢাকা। শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস, যুক্ত হব তার সঙ্গে। শম্পা, জানাবেন যে জুলাই যোদ্ধারা যেখানে এসছেন, তারা আর কি কি দাবি নিয়ে এসছেন এবং কি বলছেন? জুলাই যোদ্ধাদের ৩টি দাবির একটি হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা, দ্বিতীয়টি হচ্ছে জুলাই ঘোষণাপত্র ৩০ দিনের মধ্যে নয় বরং দ্রুত দেয়া, এবং তৃতীয়টি হচ্ছে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে পুরোপুরি চিকিৎসার আওতায় আনা। এই 3টি তাদের মূল দাবি এবং তারা সকাল থেকে এখানে জড়ো হওয়ার পর যেমনটি জানিয়েছিলেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই উপস্থিত জনতার সংখ্যা বাড়বে, তবে তেমনটি আমরা দেখিনি। যদিও এখন সূর্য মাথার উপরে, ভোর থেকেই তারা এখানে জড়ো ছিলেন। অনেকে বলেছে যে 2-3 দিন ধরে এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে সরকার যখন বলেছে যে 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, সেটির বাস্তবায়ন নিয়ে তারা এক ধরনের সন্দিহান প্রকাশ করেছেন। ফলে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে যাবেন না। অর্থাৎ এই জুলাই ঘোষণাপত্র হাতে নিয়েই তারা ফিরে যেতে চান ঘরে। একই সঙ্গে তারা বলেছেন যে তাদের এই আন্দোলনের সংহতি জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আহতরা চলে এসেছেন, তবে তারা কোনো রাজনৈতিক ব্যানারের
ব্যানার দিয়ে এখানে আসেননি, বরং তারা একটি মঞ্চ, যেটি জুলাই মঞ্চ, সেই জুলাই মঞ্চের আওতায় তারা এখানে জড়ো হয়েছেন। তারা কোনো ধরনের রাজনৈতিক আলাপ বা দল এর সঙ্গে সংশ্লিষ্ট না। তারা আমাদেরকে আরেকটি বিষয় অবগত করেছেন, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের যে আশা দেওয়া হচ্ছে যে দেশে বা দেশের বাইরে তাদের চিকিৎসা দেওয়া হবে এবং আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণের যে আশ্বাস দেওয়া হয়েছে তার একদমই ছিটে ফোটাও তারা পাননি, এমনই অভিযোগ করেছেন তারা। ফলে তারা বলেছেন যে তাদেরকে সুষ্ঠু চিকিৎসা এবং পুনর্বাসনের সঙ্গে সঙ্গে জুলাই ঘোষণাপত্র হাতে দেয়া হলে তবেই তারা আসলে তাদের ঘরে ফিরবেন। একই সঙ্গে তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা ছেড়ে যাবেন না, এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলেছেন যে আন্দোলন যখন যদি মেনে নেওয়া না হয় তাহলে সেটি গণ আন্দোলনে পরিণত হবে এবং একই সঙ্গে তারা আসলে অনশন করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনেও তারা এখন বসে আছেন, কেউ কেউ রোদের কারণে একটু ছায়ায় এসে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করে তুলছেন এই শাহবাগ। এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগ থেকে যুক্ত ছিলেন শম্পা বিশ্বের, জানাচ্ছিলেন জুলাইয়ের যে আহত যোদ্ধারা তারা কিন্তু জড়ো হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। 90 দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনাকে উচ্চাশা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে নতুন সংবিধান তৈরির আগ পর্যন্ত 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে স্বাগত জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রতিবেদনে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংবিধান সংশোধনের 7টি দাবি পেশ করা হয়। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগে বাধ্যবাধকতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 2 মেয়াদ দায়িত্ব পালন, জুলাই সনদে সংবিধানের পরিশিষ্ট হিসেবে সংযুক্তি সহ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেয়া হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তা বাস্তবায়নে অঙ্গীকার ও নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবিও জানানো হয়। এসব দাবির কয়েকটির সঙ্গে ভিন্নমত পোষণ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চকক্ষকে অসীম ক্ষমতা দেওয়ার বিপক্ষে মত দিয়ে 90 দিনের মধ্যে সংবিধান নতুন করে তৈরি করার প্রস্তাবনাকে উচ্চাশা বলে মন্তব্য করেন তিনি। সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে তখন কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় যে সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদের কাজ করবে বা একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে, তো এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, সে তার সম্পূর্ণ সময়ের খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু উচ্চাশা। এ সময় সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সংবিধান সংস্কার কমিশন দুবারের কথা বলেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ একটা আলোচনার প্রক্রিয়া চলছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে, তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চায় না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে স্বাগত জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই মূল শক্তি। জুলাই গণঅভ্যুত্থান সহ দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, স্মরণ করছি। আজকে আমরা এই একই জায়গায় এসে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। বারবার সংবিধান সংশোধনের পরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেন বক্তারা। সংবিধান এবং জনগণের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম যে সুতা এবং ঘুড়ির মতো, প্রত্যেকের অস্তিত্বের সাথে এটা একাকার এবং বিলীন হয়ে থাকে। আমি মনে করি সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কারে আমাদের যত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, তার চেয়ে আমরা যারা এখানে আছি, আমরা মানুষের প্রতিনিধিত্ব করি, জনগণের প্রতিনিধিত্ব করি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার সংস্কারগুলো অত্যন্ত অনিবার্য।
সংবিধানের মৌলিক সংস্কারগুলো করতে হলে জনগণের একটা ম্যান্ডেট লাগবে। আপনি সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন না। গণ অভ্যুত্থানের পক্ষে সবকটি দলের ঐকমত্য ছাড়া রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কার সম্ভব নয় বলে মত অংশগ্রহণকারীদের। কথাটা এই কারণে বলছি। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। এদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি আর চলবে না। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নন্দন কাননে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আর অশান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারে নিরুত্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মের অনেকেই অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পরই এই সরকারের উপর আস্থা হারাচ্ছে জনগণ। ভারতের পুশিন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। গত কয়েকদিন ধরে যেই তাপ প্রবাহ, সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে এবং গত কয়েকদিন ধরে আমরাও কিন্তু টের পাচ্ছি বাইরে বের হতে গিয়ে প্রচণ্ড পরিমাণ। এবং শুধুমাত্র এই ঢাকায় নয়, এর বাইরেও কিন্তু 8টি জেলার উপর দিয়ে যে তীব্র তাপ, সেটা কিন্তু বয়ে যাচ্ছে। এবং এই অসহ্য গরমে মানুষ যেমন হাঁসফাঁস করছে, কিংবা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কিন্তু শ্রমজীবীদের। তবে সাকিব, আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে সোমবার বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর এই তাপপ্রবাহ নিয়ে আরও বিস্তারিত জানবো। এই বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ, এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রকিবুল হাসান, এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমে চলে যাব ঢাকায় সিউলের কাছে। সিউল, আপনি জানাবেন কাল থেকে কোন কোন এলাকায় বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিসে আমরা গিয়েছিলাম, সেখানে কথা হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে আগামীকাল কিন্তু রাজধানীতে একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটি যদি না হয়ে থাকে তাহলে পরশুদিন থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও কিন্তু বলা যাচ্ছে যে আসলে এই যে রাজধানী ছাড়াও যে দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু আজকে রাত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রায় গত 2-3 দিন যাবত আমরা দেখছি যে রাজধানী সহ প্রায় 42টি জেলায় কিন্তু তাপপ্রবাহ চলছে। এবং আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে তাপপ্রবাহ চলছে সেটি কিন্তু অব্যাহত থাকবে আরও 1 থেকে 2 দিন, অর্থাৎ আগামীকালও কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সেই তাপপ্রবাহ কমতে কমতে কিন্তু আরও 2 দিন সময় লাগবে। এর মাঝে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা জীবিকা তাগিদে কিন্তু রাস্তায় নেমেছেন। তারা বিভিন্ন খেটে খাওয়া শ্রমিকরা তারাও কাজ করছেন। তারা কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন ছায়া যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা একটু রেস্ট নিচ্ছেন, একটু নিজেকে ঠান্ডা করছেন, এরপরে পানি খাচ্ছেন, তারপরে কিন্তু আবারও তারা কাজে বেরিয়ে পড়ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রাজধানীতে এই উন্নয়নের ছোঁয়া লেগেছে, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে গাছও কাটা হয়েছে। সুতরাং রাজধানীতেও কিন্তু ছায়া যুক্ত যে জায়গা, সে জায়গারও কিন্তু অভাব আমরা দেখতে পেরেছি। রাজধানীতে মেট্রো রেল হয়েছে, সেই মেট্রো রেলের নিচে যে ছায়ার জায়গাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি অনেক খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক ভাইয়েরা আছেন, তারা কিন্তু সেখানে রেস্ট নিচ্ছেন। তারা একটু নিজেদেরকে একটু আসলে এই সারাদিন খাটনির পর একটু তারা
সেখানে বসে রেস্ট নিয়ে পানি খাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সরকারের ছুটির দিন হওয়াতে কিন্তু রাজধানীতে যানবাহনের সংখ্যাও কিছুটা কম। স্কুল কলেজ বন্ধ থাকার ফলে কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে যে সকল মানুষরা বেরোচ্ছেন তারা শুধুমাত্র জীবিকার তাগিদেই কিন্তু এই রাস্তায় বের হয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে তাপপ্রবাহ সেখানে কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে যারা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যারা ঘর থেকে বের হচ্ছে বিভিন্ন কাজের জন্য তারা ব্যাগে যেন পানির বোতল রাখে, একই সাথে যেন তারা বিভিন্ন ধরনের যেই সকল পানির বোতল সহ ছাতা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যেন ব্যাগে রাখেন, সেই সতর্কতাও কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। কারণ অনেকেই বলছেন, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে যেহেতু এখন একটা হিট ওয়েভ চলছে দুপুরের টাইমটা, সেই টাইমটাতে যেন নিজেকে একটু সেফ রাখা যায়, সেই বিষয়টা কিন্তু সকল সাধারণ জনগণকে বলছেন সেটি মাথায় রাখতে হবে। এই ছিল ঢাকা থেকে আমার কাছে রাজধানীর যে তীব্র গরম সেটি সর্বশেষ তথ্য। আমরা এখন যেতে চাই একটু রাজশাহীতে, সেখানে আছেন আমার সহকর্মী রকিবুল হাসান, তিনি আমাদেরকে জানাবেন রাজশাহীতে আসলে এই গরমে জনজীবনের কি অবস্থা। 20 বছরের এই পথে দুদণ্ড দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর, এবং যার কারণে এখন একেবারে কোলাহলপূর্ণ রাজশাহীর যে জায়গাটি সাহেববাজার 0 পয়েন্ট, সেটি কিন্তু অনেকটা নীরব, লোকশূন্য, এবং একেবারেই কিন্তু এখানে যারা এই ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে দেখছি চুপচাপ আছেন, এবং সেখানে লোকের যে সমাগম থাকে, ভিড়ভাট্টা থাকে, সেটি আসলে একেবারেই কম। তো আসলে এর কারণটি হচ্ছে যে আমরা সকাল 11টা থেকে লক্ষ্য করছিলাম যে তাপমাত্রা প্রতিনিয়তই বাড়ছে, 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বশেষ দুপুর 2টায় সেটি কিন্তু 40.4 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উত্তীর্ণ হচ্ছে। তো এই অবস্থাতে যারা খেটে খাওয়া মানুষ, প্রতিনিয়ত আসলে তারা ঘর ছেড়ে বের হয়ে আসতে হয়, বাইরে থাকতে হয়, তারা কিন্তু আসলে এই যে গরমের তীব্রতাটা সেটি আসলে টের পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এখানকার রিক্সা চালক, অটো রিক্সা এবং দিন মজুর, মোটে মজুর যারা কায়িক শ্রম করেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে খুব অল্পতেই তারা আসলে ঘেমে যাচ্ছেন, এবং এই যে তীব্র গরম, সেই তীব্র গরমটি সহ্য করা এবং সেইটি মাথায় রেখে কাজ করা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে উঠছে, এবং এই কারণে তাদেরকে অতিরিক্ত পানি পান করতে হচ্ছে, শরবত খাচ্ছেন, তারা ডাব খাচ্ছেন, এবং সেই কারণে কিন্তু তারা ক্লান্ত হচ্ছেন, এবং সেই কারণে স্যালাইন পানিও তাদেরকে পান করতে দেখছে। এইরকম একটি অবস্থায় যারা আসলে নিত্য প্রয়োজনে বা অফিসের কারণে, নানা কারণে আসলে বাইরে বের হয়ে আসেন, তারা কিন্তু আসলে এই ভোগান্তিটিতে সবচেয়ে বেশি পড়ছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে শহরে কিন্তু আসলে যে পরিমাণ গ্রাম, এই অঞ্চলে বরেন্দ্র এলাকা, সেখানে আজকে এখন শুষ্ক একটি পরিবেশ বিরাজ করছে, এবং একই সাথে রাজশাহীর কোল ঘেঁষে যে 70 কিলোমিটারের বেশি পদ্মা নদী, সেখানে আসলে বালুর চর, এবং তীব্র এই বালুর চরে যে তাপের উদ্গীর্ণ হয়, সেটির যে লু হাওয়া, সেটি আসলে শহরের পাশে থাকার কারণে কিন্তু আসলে সেটির আসলে সবচেয়ে বেশি আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং এই অবস্থা আসলে আরও কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত, এখন পর্যন্ত আসলে সেই স্বস্তি আসলে পাওয়া যাবে না, যার কারণে আমরা নগরে ঘুরে ঘুরে যেটি আসলে দেখছিলাম যে যারা কিনা বাইরে আছেন, একটু সুযোগ আছে, তারা একেবারে গাছের পাশে অথবা ভবনের ছায়াতে দাঁড়িয়ে কিন্তু তারা জিরিয়ে নিচ্ছেন। তো রাজশাহীর যখন এই অবস্থা, তখন যশোরের কি অবস্থা সেটি জানবো। সেখানে আছেন সহকর্মী, তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে যশোরেও একই অবস্থা বিরাজ করছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে রোগী সংখ্যা বাড়ছে, এবং যে শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু কষ্ট রয়েছে। আমি যদি 250 শয্যাধীন হাসপাতালে রয়েছি, এখানে চিত্র যদি বলি, যশোর যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানে মাত্র 5টি বেড রয়েছে, তার বিপরীতে 20 জন রোগী পর্যন্ত ভর্তি রয়েছে, এবং যে শিশু ওয়ার্ড রয়েছে, সবচেয়ে এই গরমে আক্রান্ত হচ্ছে শিশুরা বেশি, সেখানে 87 জন রোগী ভর্তি রয়েছে, তার বিপরীতে সিট রয়েছে মাত্র 24টা। অর্থাৎ যে হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি কিন্তু রোগী আমরা দেখছি যে হাসপাতালে রয়েছে, এবং যারা চিকিৎসক রয়েছে তারা অনেকটা হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে। তারা যেটি বলছে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছেন, এবং শিশুদের, বয়স্কদের বিভিন্ন পরামর্শ তারা দিচ্ছেন। বিশেষ করে যারা শিশু রয়েছেন তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে রোদ্দুরে না বের হয়, তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যারা বয়স্ক রয়েছেন তাদের ব্যাপারেও কিন্তু একটু যত্নবান হওয়ার কথা বলছেন, তাদের পচাবাসি খাবার না খাওয়ায় তরল জাতীয় খাবার খাওয়া
কথা বলছেন, ঘন ঘন যে পানি রয়েছে, বিশুদ্ধ পানি খাওয়ার কথা বলছেন এবং বিনা প্রয়োজনীয় ঘর থেকে না হয়, রোদ্দুরে না যায়, সেজন্য ব্যবস্থা নিতে বলছেন। আর যারা শিশু রয়েছেন তারা অতিরিক্ত যে তাপমাত্রার কারণে ঘেমে যায়, সেক্ষেত্রে ঘাম মুছে দেওয়ার কথা বলছেন তারা চিকিৎসক রয়েছেন। তারা এই হাসপাতালে শুধু নয়, যে যশোরের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর কিন্তু একই অবস্থা বিরাজ করছে এবং যারা সাধারণ মানুষ আছে তারাও অবশ্য এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তারা দাবি যদি তাপমাত্রা কমে তারা এই অবস্থা থেকে একটু রেহাই পাবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আনি। সাকিব, প্রায় ২৫০০ বছর পূর্বে এই দিনে জন্মগ্রহণ করেছিল গৌতম বুদ্ধ এবং সাধনার পর বোধি এবং নির্বাণও কিন্তু একই দিনে হয়েছিল। তো এই দিবসটিকে ঘিরে কিন্তু সকাল থেকেই নানা ভক্ত অনুসারীরা সমবেত হয়েছে এবং তারা প্রদীপ প্রজ্বলন এছাড়াও পূজা অর্চনা সহ নানা অনুষ্ঠানে কিন্তু মেতে উঠেছে। এবং যুদ্ধ, হানাহানি কিংবা যে অশান্তি রয়েছে সেগুলো ভুলে গৌতম বুদ্ধের যে প্রচারিত শান্তি কিংবা অহিংস সম্প্রীতির বাণী সেটাই যাতে ভক্তরা মনে ধারণ করেন সেই প্রত্যাশা কিন্তু আসলে সবার। এবং এইটা নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে চট্টগ্রাম থেকে, হুসাইন জিয়াদের, সেটি দেখে আসবো। যে অশ্বত বৃক্ষের নিচে থেকে অহিংসার বাণী ছড়িয়েছেন গৌতম বুদ্ধ, চট্টগ্রামের শতবর্ষী নন্দনকানন বিহারে সেই গাছের নিচেই প্রার্থনা শুরু অনুসারীদের। ২৫০০ বছর আগের এই একই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, সাধনার পর বুদ্ধত্ব লাভ ও মৃত্যুবরণ করেছিলেন। বৌদ্ধ পূর্ণিমা ঘিরে উৎসবের বর্ণিল রং ছড়িয়েছে চট্টগ্রাম ও ৩ পার্বত্য জেলায়। সকাল থেকেই নতুন পোশাকে বিহারগুলোতে জড়ো হন সবাই। ফুল, ফল ও মিষ্টি বুদ্ধকে উৎসর্গ করে শুরু হয় পূজা অর্চনা। একপাশে রাখা গৌতম বুদ্ধের মূর্তি, পুণ্যের আশায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্নান করান ভক্তরা। ভোর থেকে বিহারে বিহারে চলে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, অষ্টশীল পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় দেশনা প্রদান। এরপরই বের হয় শান্তি শোভাযাত্রা, যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, হানাহানির এই সময়টিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে গৌতম বুদ্ধের অহিংসা আর সম্প্রীতির বার্তা। শোভাযাত্রায় তাই সবার মুখে মুখে গৌতম বুদ্ধের প্রচার করা শান্তি আর অহিংসার বাণী। এই অশান্ত বিশ্ব শান্ত হোক, আমাদের মধ্যে সবার সাম্য, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা আমাদের মধ্যে বিরাজ করুক। এই বিশ্বে যে এখন যুদ্ধের দামামা বাজছে, আমরা চাই বুদ্ধের অমোঘ বাণী দিয়ে শান্তি পৃথিবীতে বর্ষিত হবে। আমরা আজকে শান্তি শোভাযাত্রা চট্টগ্রাম থেকে বের করেছি। বাংলাদেশি বৌদ্ধ সহ বিশ্বের সকল জনসাধারণকে আমরা শান্তি, মৈত্রীর আহ্বানে শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধ এমন একজন মানুষ রক্তে মাংসে, যিনি একই তিথিতে জন্মগ্রহণ করেছেন এবং সংসার বৈরাগী হয়ে কঠোর সাধনার মাধ্যমে আজকের এই শুভ দিনে তিনি মহাজ্ঞানী বুদ্ধ হয়েছিলেন। এ সময় সবাই মিলে এক হয়ে সবুজে ভরা চট্টগ্রাম গড়ার আহ্বান জানান সিটি মেয়র। এই শহরটি আমাদের সবার শহর, আমরা এই শহরটাকে নিরাপদ রাখব। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে এই শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটিতে রূপান্তরিত করব। প্রধান এই ধর্মীয় দিনটি ঘিরে ৩ পার্বত্য জেলায়ও বর্ণিল সাজ। অহিংসা আর সম্প্রীতির বাণী আজকের এই দিনে ছড়িয়ে পড়বে। আগামীর বাংলাদেশ হবে সবার, এমন প্রার্থনা গৌতম বুদ্ধের অনুসারীদের। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। নিষিদ্ধ থাকায় কেউ আওয়ামী লীগের কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রিজাল করিম মল্লিক। সকালে সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি। এ সময় ডিআইজি বলেন, বিগত সময়ে উচ্চবিলাসী অপেশাদার বাহিনী পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এখনও যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। টপ টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করার কথাও জানান তিনি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে।
কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট এবং সিন্ধু পানি চুক্তি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ এনেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। তবে সংকট সমাধানের একটি সম্ভাবনা সৃষ্টি হয় স্বস্তিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা। আর সংঘাত থামিয়ে আলোচনায় বসতে রাজি হয় ভারত এবং পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘর ছেড়ে বের হয়েছেন চাকথির বাসিন্দারা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এই গ্রামে ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকানপাট, স্বাভাবিক হচ্ছে জনজীবন। ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় উচ্ছ্বসিত গ্রামের সাধারণ মানুষ। যারা প্রাণ ভয়ে পালিয়েছিলেন তারাও ফিরে আসতে শুরু করেছেন নিজ ঘরবাড়িতে। तो उनके पास सहूलियात वगैरह नहीं थी, मोर्चे वगैरह नहीं थे, जिसकी वजह से मजबूरन उन्हें यहाँ से हिजरत करनी पड़ी। पाकिस्तान के बारे में बात हो रही है। খুশির আমেজ ছিল ইসলামাবাদের রাস্তায়ও। কার্গিল যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়ানোয় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দিন পার করছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। সংঘাত বন্ধের ঘোষণায় তাই উচ্ছ্বসিত তারাও। जंग ना आपने स्टार्ट की, पाकिस्तान ने जंग स्टार्ट नहीं की। पुलवामा का बहाना बना के पाकिस्तान की सलाहियतों का टेस्ट लिया गया। শনিবার বিকেলে যুদ্ধবিরতির ঘোষণার পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, নয়াদিল্লি অনুধাবন করতে পারে এমন ভাষাতেই ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। ভারতের অপারেশন সিন্দুরের জবাবে সফল অভিযান চালানোয় পাকিস্তান সেনাবাহিনীকে অভিবাদনও জানান তিনি। এই অর্জনকে জাতীয়ভাবে উদযাপনের ঘোষণা দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধু পানি চুক্তি সহ বিতর্কিত বেশ কিছু সমস্যা সমাধানেরও আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি যুদ্ধবিরতি কার্যকর হলেও সিন্ধু নদের পানি বন্টন চুক্তিতে নয়াদিল্লির নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। हमें कामिल यकीन है कि आबी वसाइल की तकसीम जम्मू और कश्मीर के तनाज़ा समेत तमाम तस्वीयातल मसाइल इंसाफ के तकाज़ों के मुताबिक हल करने के लिए पुरअमन मुज़ाकरात का रास्ता अपनाया जाएगा। এদিকে অস্ত্রবিরতিতে রাজি হয় দুদেশকেই অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। বিশেষ বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ওআইসি এবং যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র দপ্তর। আর দুই দেশের এই সংঘাত পুরোপুরি বন্ধে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ওপর জোর দিয়েছে যুক্তরাজ্য। শনিবার অস্ত্রবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে ড্রোন ও আর্টিলারি হামলার অভিযোগ এনেছে ভারত। জম্মু কাশ্মীরের শ্রীনগর ও গুজরাটের কিছু অংশে পাকিস্তানের ড্রোন প্রতিহত করার দাবি ভারতীয় সেনাদের। যদিও ভারতের এই অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। উল্টো ভারতের বিরুদ্ধে সীমান্তে উস্কানিমূলক হামলার অভিযোগ এনেছেন তিনি। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও পাঞ্জাবের অমৃতসর ছাড়াও পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তাজনিত কারণে ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিলম্বের আশঙ্কার কথা জানিয়েছে নয়াদিল্লি। এর আগে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, জল ও আকাশসীমায় একযোগে যুদ্ধবন্ধের সিদ্ধান্তে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। সোমবার এ বিষয়ে বিস্তারিত বৈঠক হবে দু দেশের প্রতিনিধিদের মধ্যে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ৩ বছর ধরে চলমান যুদ্ধে এই প্রথম ইউক্রেনকে সরাসরি অস্ত্রবিরতির আলোচনায় প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আগামী ১৫ মে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে চান তিনি। শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, মস্কো সরাসরি আলোচনা করতে আগ্রহী। ইউক্রেনের সাথে বৈরিতার কারণ অনুসন্ধান করে তা সমূলে উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেন পুতিন। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটতে চায় রাশিয়া। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনে সফরকালে রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত অস্ত্রবিরতির প্রস্তাব দেন। ইউরোপের নেতাদের চাপে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের কাছ থেকে নিয়মিত বাজেট নেওয়ার চেষ্টা করবে ক্রীড়া মন্ত্রণালয়। সেই সাথে দেশের কারাতেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পূর্ণ সহায়তা করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার সকালে জাতীয় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকার
স্পোর্টস সেক্টরে যথেষ্ট পরিমাণ বাজেট কিংবা সহায়তা দিতে পারে না। তবে আমরা চেষ্টা করছি যে স্পোর্টস সেক্টরের জন্য সরকারের থেকে আরও বেশি বেশি বাজেট নেওয়ার এবং সেগুলো আপনাদেরকে দেওয়ার, ফেডারেশনগুলোকে দেওয়ার, যাতে করে আমরা স্পোর্টসকে প্রমোট করতে পারি। আপনারা এই স্পোর্টসটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন স্থানে উপস্থাপন করতে পারেন, হোস্ট করতে পারেন। সেজন্য আমরা যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রোববার রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে ক্লাসিকো জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। সঙ্গত কারণে ম্যাচ জিতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা। 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে 75 পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে লস ব্লাঙ্কোস। ম্যাচ জিতলে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, আর হারলে দুই দলের পয়েন্ট ব্যবধান হবে 1। সেক্ষেত্রে বেড়ে যাবে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা। চোটের কারণে মাঠের বাইরে আছেন দানি কারভাহাল, এদের মিলিতাও, রুদিগার, ফার্নান্দ মেন্দি, ডেভিড আলাভা ও কামাভিঙ্গা। এল ক্লাসিকোয় নিয়মিত খেলোয়াড়দের না থাকায় রিয়াল মাদ্রিদকে দিতে হবে কঠিন পরীক্ষা। অন্যদিকে বার্সার হয়ে খেলতে পারবেন না কুন্দে, কাসাদো ও মার্ক বের্নাল। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গেজেটের পর নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত জানালেন সিএসি। জন আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে পরিণতি হয় ভয়াবহ, বলছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানালো বিএনপি। এদেশে আর চলবে না সংখ্যাগরিষ্ঠের রাজনীতি, চট্টগ্রামে আমির খসরু। 90 দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনা উচ্চাশা, মত আইন উপদেষ্টার। করতে না পারলে নতুন বাংলাদেশ হবে না, বলছে এনসিপি। অতি তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকা সহ 8 জেলা। চুয়াডাঙ্গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমায় নানা আচার অনুষ্ঠান ও মঙ্গল কামনায় প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা। কি বলবো, শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/ekhon tv।